বলি পারেও বটে লোকটা ঘুমোতে, হ্যাঁ? বাপরে বাপ, যেমন নাক ডাকা তেমনই আলসেমি, হ্যাঁ? সুচি মামা কখন উঠে এখন হাই তুলছে, আর এই লোকটা ঘুমোচ্ছে তো ঘুমোচ্ছে, হ্যাঁ? আহ বিরক্ত করো না, দেখছো না বিশ্রাম করছি। মাথা ঠিক রাখার জন্য ঘুম খুবই দরকারি, বুঝলে? কি গো, গোপালের গিন্নি আর জল আনতে যাবে না? এরপর গেলে তো মাথার চাঁদি ফেটে যাবে। চলো চলো, কত দূরে যেতে হবে মনে আছে তো? বল শুনছো তো, মাথার চাঁদি ফাটিয়ে সেই কত দূর যেতে হবে, হ্যাঁ? আচ্ছা বলি, তোমার শরীরে কি কোনো দয়া মায়া নেই, হ্যাঁ? বউ সেই কোন দূর থেকে জল মাথায় করে নিয়ে আসবে, আর তুমি নাকে তেল দিয়ে ঘুমোবে, হ্যাঁ? তোমার নিশ্চয়ই কুম্ভকর্ণের বংশের জন্ম, তাই না? হ্যাঁ, ওই কুম্ভকর্ণ আমার মামাতো শালার পিসতুতো ভাই। এই শোনো, তোমার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছেই আমার নেই। তোমার বাক্যবান মহারাজকে গিয়ে শুনিও। আমি এখন চললাম। কথা বলতে বলতে যে নাক ডাকে সে একটা অমানুষ, সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। কি গো গোপালের গিন্নি, আজ এত দেরি হলো? আর বলো না গো, ঘরে কুম্ভকর্ণকে রেখে কি আর বার হওয়া যায়, হ্যাঁ? সে কি নাক ডাকারে বাবা, সিংহ শুনলে ভয় পেয়ে যাবে। হ্যাঁ, সকালের দিকে তো কাক পক্ষী ভুল করেও আমাদের বাড়ির আশপাশ এড়িয়ে যায়। হ্যাঁ, কি ঘুম কি ঘুম। জল আনতে যাচ্ছ? আমিও যাচ্ছি। চলো চলো চলো, একসঙ্গে যাই। আজ বড্ড দেরি হয়ে গেল। আসলে বাপের বাড়ি থেকে অনেক লোক এসেছে, তাদের সকালের খাওয়া খাইয়া এখন সময় পেলাম জল আনার। চলো চলো চলো, আজ খুব দেরি হয়ে গেল গো। হ্যাঁ রে, তোর খোপায় ওটা কি রে? কে দিল রে? নিশ্চয়ই হারান। তোকে লাগছেও খুব সুন্দর দেখতে, অত সুন্দর চুলে মানাবে না। ও গোপালের গিন্নি, এবার তোমার কর্তাকে বলো একটার উপর কাঁটা দিতে, মানাবে খুব। আমার কথা তো বিয়ের পর থেকে আমার দিকে ফিরেও তাকান, আর তিনি দেবেন রূপর কাঁটা। হ্যাঁ? কি বলবো আর তোমাদের, ওরকম হাড়কেট পড়লো আমি জীবনে দুটো দেখিনি বাবা। হ্যাঁ, আরে আরে আরে, আহা, কলসিটা এমন ভাবে রাখলে যে ভেঙে যেতে পারে। খুব খুব অন্যায় হয়ে গেছে গো, আমাকে তুমি ক্ষমা করে দাও গো, আর হবে না। হ্যাঁ, বাবা, আজি কি কথা শুনি মন্থরার মুখে। এই রোদে জল নিয়ে এসে কোথায় মুখ ঝামটা মারবে তা নয়, উল্টে মিষ্টি করে কথা বলছে। না না, ক্ষমা চাওয়ার কি আছে? তুমি কি আর ইচ্ছে করে করেছো? ভারী তো একটা মাটির হাড়ি, তার জন্য এত করে বলার কোনো দরকার নেই গিন্নি। মাটি বলে কি কোনো দাম নেই? হ্যাঁ, আজকাল মাটির দামও সোনার কাছাকাছি। হ্যাঁ, এই দেখো, আমি কি জানি না কত কষ্ট করে তুমি সংসার চালাও। হ্যাঁ, হুম, না 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 না, নির্ঘাত কোনো ধান্দা আছে। ঠিক আছে, তুমি ডালে ডালে গেলে আমিও পাতায় পাতায় চলি। বলে ফেলো ধান্দাটা শুনি। ভাগ্যিস আমার ঘুমটা ভাঙিয়ে দিলে, নইলে যে কি কাণ্ড হতো। এমনিতেই রাজসভায় যেতে রোজ দেরি হয়ে যায়, আজ তো যেতেই পারতাম না, যা দেরি করে ঘুম থেকে উঠলাম। বাপরে বাপ, আজ হারানের বউয়ের চুলে দেখলাম একটা ভারী সুন্দর রূপোর কাঁটা। এই আমাকে একটা কিনে দেবে গো। হ্যাঁ, কাঁটা? রূপোর কাঁটা? হারানের বউয়ের চুলে? হ্যাঁ, আমাকে আমাকে একটু জল দেবে গিন্নি? বুকটা না কেমন যেন ধরপড় ধরপড় করছে, শরীরটা খারাপ লাগছে। বৈদ্যকে একটু ডাকবে নাকি গো? যতদিন না আমার চুলের উপর কাঁটা ওঠে ততদিন আমি এই বাড়ির জলস্পর্শ করব না, এই আমি বলে রাখলাম। হ্যাঁ, আজ গোপালকে এত শুকনো শুকনো লাগছে কেন? বাড়িতে কি কোনো অশান্তি হয়েছে?
মহারাজ, গোপালের খাবার যা চাহিদা তা মেটাতে গেলে প্রত্যেক সংসারেই অশান্তি লাগবে। মহারাজ, আমি স্বীকার করছি আমার পেটটা একটু বড়। তার জন্য কি আমি দায়ী মহারাজ? ভুল বললে গোপাল, তোমার একটা পেট নয়, কম করে 10টা পেট ওই জ্বালাটার মধ্যে ঢুকে আছে। না না না, তুমি এভাবে কাউকে অপমান করতে পারো না মন্ত্রী। গোপাল খেতে পায়, তার জন্য দায়ী নিশ্চয়ই ও নয়। মহারাজ, মন্ত্রী মশাই জানেন না যে আমাকে কত কষ্ট করে খান 12টা পেট চালাতে হয়। তুমি কি লঙ্গরখানা খুলেছো নাকি? না, ঠিক তা নয় মহারাজ। আমার নিজের 10টা পেট, আমার গিন্নির একটা পেট, আর ওই নাতি নাতনি নিয়ে মোট 12 থেকে 14টা পেটের ভাতের জোগাড় করতে হয় মহারাজ। কি করে করি তা কেউ কল্পনাতেও আনতে পারবে না মহারাজ। তুমি কটা পেট চালাও তা জেনে মহারাজের কি লাভ? হ্যাঁ, তুমি কি মহারাজের কাছে তোমার মাসোহারা বাড়াতে আর্জি জানাচ্ছ নাকি? করতেই হবে না। অন্তত মহারাজকে আমি অনুরোধ করব তিনি যেন তোমার ওই আর্জি মেনে না নেন। আপনি যে মুখ দেখেই মনের কথা বুঝতে শিখেছেন তা জেনে খুবই পুলকিত হলাম। মহারাজের যদি মন্ত্রীকে এখন থেকে বাইরে একটা বসার জায়গা করে দেন, তাহলে ওই মানুষের ভাগ্য গণনা করে ওনার একটু বাড়তি রোজগার হয় মহারাজ। আর অন্য পথে রোজগারের কথা ভাবতে হবে না। মহারাজকে আমি কিছুতেই গোপালের ফাঁদে পড়তে দিতে পারি না। মহারাজ, গোপালকে এই সাহায্য করলে আমি কিন্তু আর রাজসভায় আসবো না। মন্ত্রিত্ব ছেড়ে দিতেও আমি রাজি আছি। না না গোপাল, দেখছো তো রাজসভায় তোমায় নিয়ে কেমন তর্ক হচ্ছে, আর আমি রাজা হয়ে এই বিতর্কের মধ্যে মোটেই থাকতে চাই না। আপনার অবস্থা আমি বুঝতে পারছি মহারাজ। আমার সমস্যাটা দেখি কি করে সমাধান করি। তবে আপনাকে এর মধ্যে আমি আর জড়াবো না, এই কথা দিলাম আপনাকে মহারাজ। দেখো গোপাল, তোমাকে আমি খুব ভালোবাসি, তাই খালি হাতে তোমায় ফিরিয়ে দেব না, কিন্তু সেটা ধারও নয়, দানও নয়। বুদ্ধি করে যদি আমার কাছ থেকে মোহর জোগাড় করতে পারো তো আমি বুঝবো তোমার এলেম আছে। মোহর তখন আমি তোমাকে দেব স্বেচ্ছায়, হাসতে হাসতে। সবই আমার কপাল, শেষ পর্যন্ত মহারাজকে ঠকিয়ে উপার্জন করতে হবে আমার। দাদু দাদু দাদু, চলো না, আজ আমার পুতুলের বিয়ে। চলো চলো চলো, দেখে আসবে চলো। কি বললি? তোদের পুতুলের বিয়ে? তা বর এসে গেছে? না, এখনো আসেনি, একটু পরেই আসবে। চলো না চলো না, দেখে আসবে। হ্যাঁ হ্যাঁ, চল 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 চল। তা কোণে কে সাজালো? দিদা কি সুন্দর সাজিয়েছে, তা চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। মনে হয় তোর দিদার কোণে সাজার শখ হয়েছে। কোণে কোণে সাজার শখ, পুতুলের বিয়ে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাথাটা অল্প অল্প খুলছে মনে হচ্ছে। আরে তাই তো, এটা করলেই তো হয়। বাহ, কি সুন্দর তোর দিদা কোণে সাজিয়েছে রে, খুব সুন্দর, একেবারে যেন দিদাই। আর আর বর কোথায় গেল? বর বর বললাম না, বর এখনো আসেনি, এক্ষুনি এসে যাবে। দাঁড়িয়ে দেখে যাও না, তবে বরকে না একদম তোমার মতো দেখতে। হ্যাঁ, বলিস কি রে? বরকে দেখতে আমার মতো? কে বর সাজিয়েছে বলতো? দিদা শিখিয়ে দিয়েছে, আমরা তৈরি করেছি। তা তো দিদার বোধহয় আবার আমাকে বিয়ে করার শখ হয়েছে। বুঝলে বউ, আজ গোপাল মহারাজের কাছে মোহর ধার চাইতে এসেছিল। আমি মহারাজকে বলে তা বাতিল করিয়ে দিয়েছি। বেশ করেছো, একটা হাড় কেঁপো লোক
তারা তো খরচ কিসের? বউকে তো একটা ভালো শাড়িও কিনে দেয় না। গয়নাগাটির কথা তো বাদই দিলাম, তাহলে এত মোহর ওর লাগে কি করে? কে জানে, এতগুলো প্রশ্ন নিয়ে নিয়ে এখন আর খেলা সামলাতে পারছে না, এই আর কি। আমার তো মনে হয় নিশ্চয়ই আর একটা সংসার আছে, না হলে এত মোহর ওর কোন কাজে লাগে? তা ঠিক কথাই বলেছো, দেখতে হবে ওর আলাদা কোনো সংসার আছে কিনা। কি ব্যাপার গোপাল, তোমাকে তো অস্থির লাগছে কেন? হবে না, বুদ্ধি লড়াই লড়তে গেছে আপনার সঙ্গে, আমি থাকতে পেরে উঠবে না, তাই এত অস্থির হয়ে আছে। হ্যাঁ, তাই নাকি গোপাল? তা তোমার এত বুদ্ধি, আমার সঙ্গে না হয় নাই বা পারলে, তাতে কি যায় আসে? আগে আপনার সঙ্গে বুদ্ধিতে আমি কখনোই পারবো না, বিশেষ করে মন্ত্রী মশাই যতক্ষণ আপনার পাশে আছেন সেটা আমি জানি। কিন্তু আমি একটা অন্য ব্যাপারে খুব ব্যস্ততার মধ্যে আছি মহারাজ। মহারাজ, দেখুন গিয়ে গোপালের অন্য কোনো সংসার আছে কিনা। এ কি বলছো তুমি মন্ত্রী? গোপালের আরেকটা সংসার আছে? না 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 না, এ হতেই পারে না। মহারাজ, আমার মনে হচ্ছে মন্ত্রী মশাইয়ের বুদ্ধির উন্নতি হয়েছে। কিভাবে এটা হলো তা খুবই রহস্যের ব্যাপার মহারাজ। কল্পনা শক্তি যে আপনার মন্ত্রীর এত প্রবল তা আগে জানতাম না মহারাজ। তোমার ওই কুমড়ো পটাশ মাথায় যদি ঘিলু থাকতে পারে, আমার থাকবে না কেন? আমায় ফাঁকি দেওয়া অত সোজা কাজ না মহারাজ। শোনো, তোমাদের এই সব কথার মারপ্যাচ আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। আমায় খোলসা করে বলো তো গোপাল, মানে তোমার সমস্যাটা কি? মহারাজ, অপরাধ নেবেন না, আমি না মানে ওই ওই আর কি, মানে বিয়ে করছি মহারাজ। বলেছিলাম মহারাজ, আমার ভাবতে লজ্জা লাগছে, এই বয়সে গোপাল আবার বিয়ে করতে যাচ্ছে। ছি ছি ছি। গোপাল, সত্যি করে বলো, এটা সত্য না রসিকতা? মহারাজ, আমি মিথ্যে কথা বলি না, সত্যি আমি বিয়ে করছি, এবং কালকেই। একেই বলে ভীমরতি, বুড়ো বয়সে এই রোগটা হয়। মহারাজ, এই অনাচার আমি মানতে পারছি না, হয় গোপাল এখানে থাকবে নয় আমি। কে থাকবে সেটা আপনি ঠিক করুন। এই, তুমি থামো তো মন্ত্রী, আমি গোপালকে প্রশ্ন করেছি, এই বয়সে আবার বিয়ে? একটু কেমন কেমন লাগছে যেন। আসলে মহারাজ বলতে পারেন কিছুটা বাধ্য হয়েই এই বিয়েটা আমায় করতে হচ্ছে। বিশদে সব খুলে বলবো, এখন নাই বা বললাম, তবে এটা সত্যি যে আমি আবার বিয়ে করছি মহারাজ। কেন 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 বাধ্য হয়ে কেন? ইয়ে আবার কেউ বাধ্য হয়ে করে নাকি? কখনো কখনো করে কখনো কখনো, সেটা শুনলে বুঝতে পারবেন। এসব বাজে যুক্তি মহারাজ, ওর বিয়ে করার ইচ্ছে হয়েছে তাই করছে, কিন্তু মহারাজ এই বিয়েতে আমার মত নেই, সে কথাটা বলে রাখলাম। কে তোমার মত চাইছে যে আগ বাড়িয়ে তুমি দিতে যাচ্ছ? না মহারাজ, আপনার একজন গণ্যমান্য মন্ত্রী হিসেবে আমারও কিছু দায়িত্ব আছে, তা আমি অস্বীকার করতে পারছি না। আমি যতক্ষণ রাজ সিংহাসনে আছি তখন দায়িত্বটা তোমায় নিতে হবে না মন্ত্রী, আমিই নেব। তা বলো গোপাল, বলো, তোমার বউকে কবে আশীর্বাদ করতে যাব? মহারাজ, বিয়ে কালকে, বউ আসবে পরশুদিন। খাওয়া দাওয়াটা আমার বাড়িতেই না হয় করবেন। সেদিন রাজসভার সবাইকে আমন্ত্রণ আমার গরিব কুটিরে। আরে গোপাল যে, শোনো শোনো শোনো, এদিকে এসো, এদিকে এসো। শোনো, মাছ কিনতে গেলে না আমার কাছ থেকেই কিনতে হবে, বুঝেছো? এখন লগন সার সময় তো মাছের যা দাম তুমি কুলোতে পারবে না, আর আমার কাছ থেকে নিলে সস্তায় টাটকা মাছ পাবে। হ্যাঁ, বুঝছো কিনা? তো কত কত মাছ লাগবে তোমার? কত? অনেক অনেক, তোমার কাছে যত মাছ আছে তা তো নেবই, দরকার পড়লে অন্য দোকান থেকেও নেব। আমার চাইতে ভালো মাছ এখানে কেউ দিতে পারবে না, বুঝছো কিনা?
আর সস্তাতে তো নয়। দাও দাও দাও, যত পারো মাছ দাও। ভালো দেখে দেবে কিন্তু, নইলে বুঝতেই পারছো কি হবে। তার পাচ্ছি না, মহারাজকে বলে দেবে এই তো। তা গোপাল, এত যে মাছ দিচ্ছ, দাম দিতে পারবে তো? আমি দাম দেবো কেন? দাম তো দেবে মহারাজ। মহারাজের কথাতেই তো মাছ নিতে আসা। ও তাই বলো। আচ্ছা তাহলে নাও নাও নাও, কত মাছ নেবে নাও। দাঁড়াও 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 দাঁড়াও, আমি 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 বেছে বেছে ভালো মাছ দিচ্ছি। মহারাজ বলে কথা, বুঝেছো কি না? ভালো না দিলে তো শুলে চড়তে হবে। হ্যাঁ, সেটা মাথায় রেখো কিন্তু। কি হলো? বলি আমার রূপোর কাঁটা কোথায়? আরে হবে হবে, আমি যখন কোনো কথা দিই তার কখনো খেলাপ করি না গিন্নি। রূপোর কাঁটা তুমি পাবেই, কিন্তু একটা শর্তে, তোমাকে মৌনব্রত পালন করতে হবে। মৌনব্রত পালন করব আমি? কেন, কি দায় পড়েছে আমার? না করলে কিন্তু রূপোর কাঁটা পাবে না। আমি সেই দোকানে গেছিলাম যেখান থেকে হারানের বউ রূপোর কাঁটা কিনেছে। ও বাবা, সেই দোকানদার যেমন তেমন নয়, সবাইকে কাঁটা বিক্রি করেই না। আগে তাকে দেখবে রূপোর কাঁটা কিনে তার মধ্যে কোনো অহংকার প্রকাশ পাচ্ছে কিনা। যদি একবারও সেটা দেখতে পায় তবে কাঁটা বিক্রি করবে না। এমন তার নিয়ম। সে আসছে, তুমি ভালো শাড়ি পরে তার সামনে একদম চুপ করে থাকবে, বুঝেছো? না, কিছুতেই বুঝতে পারলাম না। রূপোর কাঁটার জন্য আমি সব মেনে চলবো, হ্যাঁ, তবে তাতে যদি না পাই তবে তোমার একদিন কি আমার একদিন। হ্যাঁ, সেটা মনে রেখে যা বললাম তা অক্ষরে অক্ষরে মেনে চলবে, কেমন? এই শোন তোরা, আজ দিদা মৌনব্রত পালন করবে। তোরা একটা কাজ কর, দুটো কলা গাছ আর ঘট এনে বাড়ির সামনে লাগিয়ে রাখ। ওটা দিলে দিদার পুণ্যি হবে। এই গুলটে ন্যাপলা, যা তাড়াতাড়ি দুটো কলা গাছ এনে ঘট সাজিয়ে বাড়ির বাইরে রেখে দে তো। আসুন আসুন মহারাজ, আমার কি সৌভাগ্য, আজ আমার বাড়িতে আপনার পদধূলি পড়লো। ঠিক আছে ঠিক আছে, আমার সঙ্গে এতটা বিনয় না করলেও চলবে। তা দেখি দেখি তোমার বউয়ের মুখটা আশীর্বাদ করতে হবে তো। এদিকে আসুন মহারাজ, এদিকে আসুন। আরে লজ্জার কি আছে, তুমি গোপালের বিয়ে করাবো। এই নাও 100 সোনার মোহর, আমার তরফ থেকে এই উপহার দিয়ে তোমায় আশীর্বাদ করলাম। কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ, যাক বাবা, সোনার মোহর দিয়ে একটা রূপোর কাঁটা হবে না? নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। গোপাল, তোমার বউকে বলো ঘোমটা সরাতে। এই মুখটা তো দেখি একবার। এবার মুখটা দেখাও বউ, স্বয়ং মহারাজ তোমার মুখ দেখতে চাইছেন। এবার ঘোমটাটা সরাও। কি গোপাল, এ তো তোমার পুরনো বউ, কিন্তু তুমি যে বললে আবার বিয়ে করেছো। মহারাজকে ডেকে নে, তুমি কি আমাদের সঙ্গে মস্করা করছো? মহারাজ, এর একটা বিহিত হওয়া দরকার। গোপাল, এটা তুমি কি করলে? আরে লজ্জায় যে আমার মাথাটা হেঁট হয়ে গেল। কেন মহারাজ, আপনার মাথা হেঁট হবে কেন? আমি তো আপনাকে বলেছিলাম আমি বিয়ে করছি। একবারও তো ভুলিনি পাত্রীটিকে। আপনিই বলেছিলেন বুদ্ধিতে আপনাকে পরাজিত করতে পারলে আমার প্রয়োজনের তুলনায় বেশি মোহর পাবো। আপনি মহান, নিজেই স্বীকার করুন। আমি কি কোনো তঞ্চকতার আশ্রয় নিয়েছি মহারাজ?
তোমার সঙ্গে বাজিতে পরাজিত হতে আমার কোনো লজ্জাই নেই, বরঞ্চ এটা ভেবে আনন্দিত হচ্ছি একজন প্রকৃত বুদ্ধিমানের কাছেই আমি হার স্বীকার করেছি। না 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 না, তোমার তুলনা একমাত্র তুমি গোপাল। আরে তাড়াতাড়ি বলো, তোমার মাছের দাম কত পড়েছে? নাও নাও, এই 5 মোহর। এটা কিন্তু একটু বেশি দিলাম। দামের কথা পরে হবে, আগে বলো তো মহারাজ মাছ খেয়ে কি বললেন? মহারাজ বললেন, তো মাছ নয়, মনে হচ্ছে রসগোল্লা খাচ্ছি। একেবারে খাঁটির উপর কাঁটা দেখাও তো ভাই। গিন্নির জন্য নেবে তো তাহলে এটা নিয়ে যাও, একদম খাঁটির উপর, কিচ্ছু মেশানো নেই। দাম কিন্তু একটু বেশিই পড়বে। আরে দামের কথা তুমি বলবে কেন? বলবো তো আমি, সোনা দিয়ে রূপো কিনছি, তাতে বলছো দাম একটু বেশি পড়বে? এই নাও সোনার মোহর, এবার কাঁটাটা হাতে দাও, গিন্নির চুলে পরিয়ে দিয়ে আসি। গিন্নি, অগিন্নি, অগিন্নি বলি গেলে কোথায়? এই দেখো দেখো কি এনেছি দেখো। দাদু এসে পড়েছে, তুমি দাদুর দিক থেকে মুখ ঘুরিয়ে বসো, আমরা দরজার আড়ালে লুকিয়ে আছি। তোমার জন্য দেখো রূপোর কাঁটা নিয়ে এসেছি, তুলে দেবে না? ও, তোমার ইচ্ছে হয়েছে আমি পরিয়ে দিই, তা দেবো না কেন? এই দিলাম খোঁপায় খাঁটি রূপোর কাঁটা পরিয়ে। দাদু আমরাও আছি। এই দেখো না, আমরা দুটো মালা নিয়ে এসেছি। এবার দিদা তুমি দাদুর দিকে তাকাও, আর দাদু তোমার দিকে। এই নাও মালা, দুজন দুজনকে পরিয়ে দাও। শুভ দৃষ্টি থেকে মালা বদল সব করতে হবে। রূপোর কাঁটা দিয়ে দাদু দিদার বিয়ে। দাদু বলল বুড়ি, আমার মুখ পুরি। দিদা বলল বর, তুমি কি আমার? এবারও তাহলে হলো না? না মহারাজ, এবার যে যেতে চেয়েছিল সে খুব সাহসী লোক ছিল, কেন যে ফিরে এলো না তা বুঝতে পারছি না। আচ্ছা গোপাল, ওই মায়াপুরীর হিরে আজ পর্যন্ত কেউ উদ্ধার করতে পারেনি কেন? আগে জায়গাটা বড়ই দুর্গম আর বিপদসংকুল মহারাজ, হয়তো সে কারণেই খাম্বাজ রাজ নাকি এই হিরে উদ্ধারের পুরস্কার স্বরূপ 1,000 মোহর উপহারও ঘোষণা করেছেন। 100 সোনার মোহর? উরি বাপরে, এতো অনেক টাকা, আমি তো যাবই। মহারাজ, একটা উপায় আছে বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কি উপায় আছে? দেখুন, এটা স্বীকার করতে আমার কোনো লজ্জা নেই যে রাজা কৃষ্ণচন্দ্রের সভায় গোপাল খুব বুদ্ধিমান, তাকে ডেকে আনলে কেমন হয়? তাহলে সত্ত্বর তাদের পত্র মারফত নিমন্ত্রণ করে ফেলো। যথাজ্ঞা মহারাজ, আমি এমন পত্র পাঠাচ্ছি যাতে মহারাজ সত্তর তাদের সভাসদ গোপালকে নিয়ে এখানে চলে আসেন। কিন্তু একটা মুশকিল তো আছেই। খাম্বাজ রাজ যদি ভাবেন আমরা হীরের লোভে সেখানে যেতে চাইছি, সেক্ষেত্রে আমরা তাকে লিখিতভাবে জানিয়ে দেব যে ওই হিরে যদি উদ্ধার হয় তাহলেও তার উপর আমাদের কোনো অধিকার থাকবে না। অধিকার থাকবে না মানে? হ্যাঁ, মস্করা নাকি? আমি হিরেও নেব, আবার পুরস্কারও। কে আমায় আটকায় দেখি? শুনেছি মায়াপুরীর পাহাড়ে নাকি অনেক রহস্য আছে। অনেকেই এই হিরে উদ্ধারের জন্য গিয়েছিল, কিন্তু কেউ ফিরে আসতে পারেনি। কেন? গোপাল আমার আগে গেলে ও ওই রহস্যের সমাধান করে ফেলবে। যেভাবেই হোক আমাকে আগে পৌঁছতে হবে। আমি আজ রাতেই খাম্বাজে রওনা হয়ে যাচ্ছি। কি অদ্ভুত কাণ্ড দেখো গোপাল। কি ব্যাপার মহারাজ, ওই মায়াপুরীর হীরের ব্যাপারটা? হ্যাঁ গোপাল, এইমাত্র খাম্বাজ রাজ্য থেকে পত্র এসে পৌঁছেছে, তারা আমাদের নিমন্ত্রণ করেছে। মহারাজ কি বলছেন? কিন্তু তারা কি আমাদের মায়াপুরীর রহস্য উদ্ধার করতে দেবে? আরে সেটাই তো সবচাইতে মজার ব্যাপার গোপাল। খাম্বাজ রাজ তোমাকে দিয়েই এই রহস্যের সমাধান করতে চাইছেন। হ্যাঁ, তিনিও আমাকে দিয়ে মায়াপুরীর হিরে উদ্ধার করতে
চাইছেন? আশ্চর্য ব্যাপার তো। আশ্চর্য বলে আশ্চর্য, একেবারে অবাক করা কাণ্ড। তাহলে কি মহারাজ আমরা খাম্বাজ রাজের নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছি? কিন্তু গোপাল, ওই মায়াপুরী নাকি সর্বনাশা পাহাড়। যারা যারা যাওয়ার চেষ্টা করেছে তারা নাকি আর ফিরে আসেনি। তাতে কি হয়েছে মহারাজ? বিপদকে ভয় পেয়ে রহস্যকে এড়িয়ে যাব? আমি অন্তত পারবো না মহারাজ। মায়াপুরী আমি যাচ্ছি। পুরো ব্যাপারটা কিন্তু আমি তোমার উপরই ছেড়ে দিলাম। কিন্তু মন্ত্রী কোথায় গেল? ও আজ আসেনি। তাহলে আর কি করা যায়? ওকে ছাড়াই আমাদের যেতে হবে। মহারাজ, আমরা তবে কবে নাগাদ খাম্বাজের উদ্দেশ্যে যাত্রা করতে পারি? কেন, কালকেই? আরে ডাকতে না ডাকতেই মহারাজ কৃষ্ণচন্দ্রের মন্ত্রী স্বয়ং আমাদের এখানে উপস্থিত হয়েছেন। বাহ বাহ বাহ, বেশ ভালো। তার মানে আপনি তাদেরকে নিমন্ত্রণ করার প্রস্তাব পাঠিয়ে দিয়েছিলেন মহারাজ? কেন কেন, তারা আসলে কি আপনার কোনো আপত্তি আছে নাকি? না, তা নয়, কিন্তু কি আশ্চর্য দেখুন, কালকেই ওরা এই হীরের ব্যাপারে কথা বলছিল। কি কথা আলোচনা হচ্ছিল মন্ত্রী? আসলে ওই গোপাল খুব লোভী তো, আর তাছাড়া হীরের ওপর তার একটা খুব আকর্ষণ। তা গোপাল বলছিল আপনাকে না জানিয়ে গোপাল নাকি মায়াপুরীর হীরে চুরি করে নিয়ে যাবে। তাই নাকি? তা আপনি এখানে কেন এলেন? মহারাজের সঙ্গেই তো আসতে পারতেন। না, মানে ভাবছিলাম আমি ওই হীরে উদ্ধার করে আপনার পদতলে নিয়ে আসতে পারি। মায়াপুরীর পাহাড় আমার নখদর্পণে, যাব আর আসব। সে তো বুঝলাম, কিন্তু হীরের কি হবে? একেবারে আপনার পায়ের ওপর বসিয়ে দিয়ে তারপর দেশে ফিরে যাব। আর পুরস্কার সেটা নেবেন না? সেটা তো নেবই মহারাজ। যদি পুরস্কার আগে দিয়ে দিই তাহলেও আপনি ওই মায়াপুরীতে যাবেন? না, আগেই যদি পুরস্কার পেয়ে যাই তবে আর জীবনের ঝুঁকি নিয়ে কেন যাব বলুন মহারাজ? আচ্ছা, মায়াপুরীর পাহাড় নাকি আপনার নখদর্পণে, তা কেমন সেই পাহাড়? নয়নাভিরাম, কত ঝর্ণা, কত নদী, কত ফল ফুল ওখানে ফুটে আছে। হীরেটা কোথায় আছে? ভাসছে মহারাজ, জলে ভাসছে। পদ্ম ফুলের ওপর মনে হবে কেউ শুইয়ে দিয়ে গেছে। তাহলে আর কি, আপনি বেরিয়ে পড়ুন। আসলে আপনার মহারাজ এসে আপনাকে এখানে দেখলে তো আপনার আর যাওয়া হবে না, তাই বললাম। যথাজ্ঞা মহারাজ, কিন্তু আমার পুরস্কারটা, তারপর তো হীরে। পুরস্কার আগে চাইলে নিয়ে যান, ওটা রাখা আছে কারাগারে। আর যদি পরে নেন তো আগে হীরে নিয়ে আসতে হবে। আমি এক্ষুনি যাচ্ছি মহারাজ। ফিরছেন কবে? এই যাব আর আসব, ধরুন কাল ফিরব। মহাকালের আগেই যেন ফিরে আসেন, তার জন্য আমরা প্রার্থনা করব। আসুন আসুন মহারাজ কৃষ্ণচন্দ্র, আমার পত্র পেয়ে আপনি যে এত সত্বর চলে আসবেন আমি কিন্তু এটা ভাবিনি। আরে এই যে গোপাল, তার জন্যই তো এত তাড়াতাড়ি আসা। আমি কি জানি না যে এইসব কাজ করতে গোপাল কতটা ভালোবাসে? আপনারা এমন ভাবে বললে কিন্তু আমার ভয় লাগে, যদি না পারি। গোপাল যদি না পারে তবে ওদের কি হতে পারে সেটা একবার বলে দিন মহারাজ। এই কথার মানে কি খাম্বাজ রাজ? না মানে গোপালকে যেভাবেই হোক এই হীরে উদ্ধার করতেই হবে, নইলে যে আপনারা বাড়ি যেতে পারবেন না। হ্যাঁ, তার মানে আমাদের এখানে ছল করে আনিয়েছেন? হ্যাঁ, তা সত্যি কথা বটে। ছলে কাজ না হলে বল প্রয়োগ করেও আনা যেত আপনাদের। খাম্বাজ রাজ, এটা কিন্তু আমাদের উপর জুলুম করা হলো। মোটেই জুলুম করা হয়নি। আমাদের কাছে খবর আছে গোপাল নাকি লুকিয়ে এই হীরে উদ্ধারের জন্য আমাদের রাজ্যে আসছিলই। একেবারে মিথ্যে কথা। আচ্ছা আচ্ছা, এই তথ্য আপনি কোথা থেকে পেলেন বলুন তো? আপনাদের মন্ত্রী আজ আমাদের কাছে এসে সেই কথা বলেছে। ডাকুন তাকে, ও আমার সামনে এই কথাটা একবার বলুক। সে তো হীরে আনার জন্য মায়াপুরী পাহাড়ের দিকে চলে গেছে। ওই যে বললো ও নাকি হীরে আগেও দেখেছে, যাবে আর হীরে নিয়ে ফিরবে। আর কখনো ফিরবে কি? তাহলে তো গোপালকে যেতেই হবে। কি গোপাল, ভয় পেয়ে গেলে নাকি? খাম্বাজরাজ, গোপাল কোনো কাজে ভয় পেয়েছে বলে কেউ বলতে পারবে না। হ্যাঁ, তাই এত লুকো ছাপার কোনো দরকার ছিল না। এই তো গোপালের মতো কথা হলো। তুমি তাহলে যাচ্ছ? নিশ্চয়ই যাচ্ছি। হ্যাঁ, আমাদের মহারাজকে রানীমার কাছে পৌঁছে দিতে হবে না? ওরে বাপরে, ওরে বাবা, সামনে একটা সাপ শুয়ে আছে। ছোবল মারবে না তো?
যাই যাই পাশ কাটিয়ে যাই। আমার প্রশ্নের উত্তর না দিয়ে এখান দিয়ে কেউ যেতে পারেনি, তুমিও পারবে না মনে হচ্ছে। আমাকে কি ভেবেছো? হ্যাঁ, আচ্ছা বলো দেখি এমন একটা শব্দ যার দ্বিতীয় অক্ষর বাদ দিলে একটা মাছের নাম হয়। দেখো সাপ, আমি মহারাজ কৃষ্ণচন্দ্রের মন্ত্রী। আমাকে প্রশ্ন করার কোনো অধিকার তোমার নেই। আমি বরঞ্চ তোমার সঙ্গে একটা রফা করতে পারি। কি রফা? মহারাজকে বলে তোমায় আমি রাজবাড়িতে থাকার ব্যবস্থা করতে পারি। এই পাহাড় পাহারা দিচ্ছি আমি, আর আমাকে বলছো এখান থেকে চলে যেতে? তাহলে তোমায় আমি হত্যা করতে বাধ্য হব। তবে তুই মর। এবার আমি তোকে ছবল মারছি, পারলে আমাকে আটকা। না না, দয়া করে আমায় ছবল মেরো না। আমি বরঞ্চ এখান থেকে চলেই যাই। সেটাই ভালো, আমাকে এড়িয়ে ওদিকে যাওয়ার অর্থ একটাই, মৃত্যু। না না, আমি আর এগোবো না। মাত্র 1,000 সোনার মোহরের বদলে আমি মরতে রাজি নই। বেশ রহস্যময় পাহাড়। এরকম পাহাড়েই তো মায়াপুরীর হীরের থাকা উচিত। আরে ওই যে একটা সাপ শুয়ে আছে। আমাকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করো না। না না, তা কেন যাব? কিন্তু তুমি এখানে শুয়ে আছো কেন? মায়াপুরীর হিরে পাহারা দেওয়ার জন্যে আমি শুয়ে আছি। ও, আমি তো সেই হীরের খোঁজেই এখানে এসেছি। তাহলে তো আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। বলো বলো বলো, তোমার প্রশ্নটা কি? চেষ্টা করব উত্তর দেওয়ার। ভালো কথা, এমন কোন সে বিদেশি ভাষা 4 অক্ষরের, যার দ্বিতীয় অক্ষর বাদ দিলে সে জলে বাস করে? এমন একটা বিদেশি ভাষা 4 অক্ষরের, যার দ্বিতীয় অক্ষর বাদ দিলে জলে বাস করে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝেছি বুঝেছি, ইংলিশ। ইংলিশ থেকে অনুস্বার বাদ দিলে হয় ইলিশ, ইলিশ মাছ। বাবা, বেশ বেশ, তোমার তো খুব বুদ্ধি। তবে এবার আমাকে যেতে দাও। দিচ্ছি, তবে সামনে আরো ধাঁধা আছে। প্রত্যেকটা চিকচিক উত্তর দিলে মিলতে পারে হীরের খোঁজ। আচ্ছা এবার বলো তো, সামনে কি আছে? একটা নদী, সেই নদী তোমাকে পার হতে হবে একা। ঠিক আছে ঠিক আছে, কিন্তু এই পাহাড় থেকে নামার রাস্তাটা কোন দিকে? বলা যাবে না, খুঁজে নিতে হবে। বাহ, ভারী রহস্যময় পাহাড় এই মায়াপুর। সব জায়গাতেই বুদ্ধি খরচ করতে হয়। ঠিক আছে, বুদ্ধিতে ভর করে তাহলে একটু এগোই। আরে আরে, কে এই লোকটা? এখানে ঢুকে পড়লো কি করে? চিনতে পারছেন না কে? ইনি তো মহারাজ কৃষ্ণচন্দ্রের মন্ত্রী, ফিরে এসেছেন। হ্যাঁ, তা হিরে কোথায় মন্ত্রী মশাই? হিরে কি জিনিস খায় না মাথায় দেয়? আমার খিদে আর ঘুম দুটোই পেয়েছে, এখানে পাওয়া যাবে? এই রে, মাথাটা একদম গেছে। এ নিশ্চয়ই মায়াপুরীর মায়া ওর মাথার মধ্যে ঢুকে গেছে। এ ছাড়াতে অনেক সময় লাগবে। হ্যাঁ, এই হতচ্ছাড়াটাকে আমি বরখাস্ত করলাম এক্ষুনি। লুফি কোথাকার, মিথ্যুক একটা লোক। কি আনন্দ, আমি হাত ভরে বরখাস্ত পাবো। কাউকে দেব না। দিন দিন দিন, আরো বরখাস্ত দিন, আরো দিন। মন্ত্রী, মহারাজের এই মন্ত্রীটাকে কারাগারে আটকে রাখো। মায়া কাটলে কি করা যাবে সেটা ভেবে দেখতে হবে। সাপটা যা বলেছিল তাই হলো। সামনেই নদী, যাই দেখি আবার কি ধাঁধা আমার জন্য অপেক্ষা করছে। কিন্তু এই নদী পার হব কিভাবে? আচ্ছা, একটা পা তো আগে রাখি। এই রাখলাম। আমার প্রশ্নের উত্তর না দিয়ে তো এখান দিয়ে কেউ যেতে পারে না। ধাঁধা? হ্যাঁ, ধাঁধা আমার খুব ভালো লাগে। শুনি তোমার ধাঁধাটা। শোনো মন দিয়ে। ঘর আছে, দুয়ার নাই, মানুষ আছে, কথা নাই। জায়গাটা কি? বাহ, ভারী চমৎকার ধাঁধা তো। ঘর আছে, দুয়ার নাই। আচ্ছা, কিন্তু মানুষ আছে, কথা নাই,
তার মানে মৃত মানুষ। তাহলে মৃত মানুষ কোথায় থাকে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উত্তরটা হলো ওই কবরস্থান। তোমার বুদ্ধির কোনো তুলনাই নেই। হ্যাঁ, লোকে তাই বলে। আচ্ছা, তোমাদের এই পুরো ব্যাপারটাই কি ধাঁধায় মোড়া? হ্যাঁ, কোনো বুদ্ধিমান লোক ছাড়া হিরে যাতে কেউ না নিতে পারে তার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, এই হীরের জন্য বহু লোক এখানে আসে না? হ্যাঁ আসে, কিন্তু তাদের মন লোভে ভরা আর মাথায় একেবারে বুদ্ধি নেই। তাদের হাতে ওই হিরে যাক তা আমরা চাই না, কিন্তু তোমার বুদ্ধিও আছে আর তোমার লোভও নেই। এবার আমায় এই নদী পার হবার উপায়টা বলে দাও। উপায় একটাই, তোমাকে আমার পিঠে উঠে এই নদী পার হতে হবে। আচ্ছা আচ্ছা, তবে আমি তোমার পিঠের উপর উঠলাম, এবার আমায় পার করে দাও। দিচ্ছি, তুমি আমার এই পাখনাটা শক্ত করে ধরে রাখো। হ্যাঁ, দেখেছি, এবার চলো। খাম্বাজরাজ, এবার কিন্তু আমার সত্যি দুশ্চিন্তা হচ্ছে। দুদিন হয়ে গেল গোপালের কোনো খবর নেই, ওর খোঁজ করার কি কোনো উপায়ও নেই? ওখানে গেলে তো কেউ ফিরেই আসতে পারে না, সেখানে খোঁজ খবর করবো কি করে? আহ মন্ত্রী, মহারাজ কৃষ্ণচন্দ্র ঠিক কথাই বলেছেন। গোপাল যে ঝুঁকি নিয়ে ওই পাহাড়ে গেছে ওর জন্য অনেক ধন্যবাদ প্রাপ্য। তা তো বটেই। আমাকে মুক্ত করতে ওর এই ঝুঁকি নেওয়াটা আমি সারা জীবন মনে রাখবো। কিন্তু একটা খোঁজ তো নিতেই হবে, তাই না? আপনি ঠিকই বলেছেন মহারাজ কৃষ্ণচন্দ্র। মন্ত্রী, তুমি আমাদের যাওয়ার ব্যবস্থা করো। সে ব্যবস্থা আমি করছি, কিন্তু আপনাকে একা আমি ছাড়বো না মহারাজ। তুমি তোমার কথা বলেছো, মন্ত্রী হয়ে কি করে তুমি আমাদের বিপদের মধ্যে ছেড়ে দেবে? কিন্তু আমারও তো একটা মান সম্মান আছে নাকি? ঠিক কথা, ঠিক কথা। আর আমার কথা ভাবুন তো, একটা লোক এত বিপদ মাথায় করে মায়াপুরীতে গেল শুধু আমাকে বন্দি দশা থেকে মুক্ত করবে বলে। তার প্রতি আমার কোনো দায়িত্ব নেই? মন্ত্রী, মায়াপুরীতে আমরা দুই মহারাজ রওনা হতে চাই, তুমি ব্যবস্থা করো। যাক বাবা, নদী পার হয়ে এসেছি। এবার যে কোন ধাঁধা আমার জন্য অপেক্ষা করছে কে জানে। মনে হচ্ছে হিরেটার খুব সামনেই চলে এসেছি। কি আমার সামনে ওই তিনটে দরজা কোত্থেকে এলো? যাই তো সামনে গিয়ে দেখি। এই হচ্ছে মায়াপুরী পাহাড়, এখানেই কোথাও এই হিরেটা আছে। আসুন, এই পথেই আমাদের যেতে হবে। আসুন আসুন। মন্ত্রী মশাই, গোপাল কি এই পথেই গেছে? আগে হ্যাঁ। এটা প্রথম দরজা, তার মানে দরজাগুলিকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। ঠিক আছে, প্রথম দরজাটা ঠেলে দেখি। কি, এখানে তো আগুন জ্বলছে দাও দাও করে। এই পথেই গোপাল গেছে, দেখছেন? এই তো দেখছেন, পায়ের চিহ্ন দেখছেন, এই যে। এই আগুনের মধ্য দিয়ে কিভাবে যাব? দেখি তো পরের দরজাটা ঠেলে। আরে, এখানে একটা সিংহাসন, তার পাশে একটা লাঠি আর কেরোসিন তেলের বোতল। এগুলো নিয়ে আমি কি করব? মন্ত্রী, তুমি গোপালের পায়ের চিহ্ন ধরে চলো, এইভাবেই আমাদের এগোতে হবে। দেখি গোপাল কত দূর যেতে পেরেছে। এগুলো নিয়ে আমি কি করব? তার চেয়ে বরং তৃতীয় দরজাটা খুলে দেখি। আর কত দূর যেতে হবে? পথ যে আর শেষই হচ্ছে না। এটা মায়াপুরী, কে কোথায় গেছে তা খুঁজে পাওয়া খুব মুশকিলের ব্যাপার মহারাজ। এই দরজাটা খুলে দিলাম। বাপরে, কি অন্ধকার, কিছুই তো দেখা যাচ্ছে না। রাস্তা খুঁজবো কোথায়? আচ্ছা, একটা কাজ করলে হয় না? প্রথম দরজা খুলে দেখলাম আগুন, দ্বিতীয় দরজা খুলে পেলাম লাঠি আর কেরোসিন, আর
তৃতীয় দরজা খুলে দেখলাম অন্ধকার। এভাবে আর কতক্ষণ যাব? এখান থেকে তো গোপালের পায়ের চিহ্নই দেখা যাচ্ছে না। তাহলে কি? না না, এখন এই ভাবনা ভাববেন না, আমাদের আরো খোঁজ করতে হবে। হ্যাঁ, এই আমি লাঠিতে কেরোসিন মাখিয়ে নিলাম। প্রথম দরজা থেকে আগুন নিলাম। তার মানে আলো এসে গেল। বাহ 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 বাহ, সব কিছু আলো হয়ে গেল। এইবার আমি পথ চিনে নিতে পারবো। আর মনে হয় গোপালকে পাওয়া যাবে না। হায় হায় হায়, এ আমি কি করলাম? কেন কেন আমি তাকে এই বিপদের মধ্যে ফেললাম? সাবধান, ওইখানে একটা সাপ শুয়ে আছে। বাবারে, কি প্রচন্ড বড়! হ্যাঁ, প্রকাণ্ড সাপ। গোপালের কোনো ক্ষতি হয়নি, ও এতটাই বুদ্ধিমান যে সব ধাঁধা পেরিয়ে হীরের কাছে চলে গেছে। আপনারা এখানে অপেক্ষা করুন, গোপাল এই পথেই ফিরবে। আমি জানতাম গোপালই পারবে এই রহস্যের সমাধান করতে। আমার হাতের লাঠি থেকে যে আগুন বার হচ্ছে তাতে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এটা একটা সুড়ঙ্গ পথ। ওই যে ওখান থেকে একটা হালকা আলো আসছে মনে হচ্ছে, গিয়ে দেখি তো ওটা কি। ওই তো হিরে। যাই, হিরেটা একবার হাতে নি। যাক বাবা, গোপাল বেঁচে আছে। আর শুধু বেঁচেই নয়, হিরেটা হয়তো পেয়েও গেছে। গোপালের ফিরে আসার অপেক্ষাতেই এখানে আমাদের থাকা উচিত। এই সেই হিরে, এতদিনের রহস্য আমি ভেদ করতে পেরেছি। হাতে নিয়ে দেখি। এত আলো কোথা থেকে এলো? সমস্ত এলাকাটাই তো আলোকিত হয়ে উঠলো। পাহাড়টাই তো নেই, কিন্তু কিন্তু কি অপূর্ব এই জায়গাটা, কি চমৎকারের শোভা। কি আলো! আমরা কোথায় এলাম? ওই যে গোপাল দাঁড়িয়ে আছে, ওর হাতে হিরে। গোপাল, গোপাল, এই যে আমরা এখানে। হ্যাঁ, ওই তো মহারাজ, খাম্বাজ রাজ ওইখানে দাঁড়িয়ে আছে। যাই ওদের কাছে যাই। গোপাল, তুমি হিরে রহস্যের সমাধান করে খাম্বাজ রাজ্যের হাতে হিরে তুলে দিয়ে গর্বে আমার বুক ভরে গেল। এসো তোমায় আলিঙ্গন করি। এই সেই হিরে, যুগের পর যুগ যা ছিল রহস্যের আড়ালে, তা আজ আমাদের সকলের চোখের সামনে। তোমার সাহস আর বুদ্ধির যা বর্ণনা তুমি দিলে, তাতে তোমাকে সারা বিশ্ব মনে রাখবে। সারা বিশ্ব মনে রাখবে গোপাল, সারা বিশ্ব মনে রাখবে। এবার কি তাহলে আমাদের মহারাজকে ফিরিয়ে নিয়ে যেতে পারি? নিশ্চয়ই। মন্ত্রীর কি হবে মহারাজ? সেটা তো খাম্বাজ মন্ত্রীর হাতে। হিরে খাবো, মোহর খাবো, পান্তা ভাতে মেখে সেদ্ধ সোনায় মুক্ত মাখি, দেখবে না কি চেখে। বিজ্ঞানী ঘেঁটে না দিলে আজ প্রস্তাবটা মহারাজের থেকে ঠিক অনুমোদন করিয়ে নিতাম। কাল গোপাল এসে ঠিক ঘেঁটে দেবে। আর গোপাল বললেই মহারাজ চলে যাবেন। আমাদের উদ্দেশ্য সফল হবে না। মন্ত্রী মশাই, আপনার পরিকল্পনা সফল হলো না। আচ্ছা, পণ্ডিত গেল কোথায়? এই তো আমি এখানে। আমি একটা কথা নিজের কানে শুনে এসেছি মন্ত্রী মশাই, যেটা শুনলে আপনি আনন্দে অস্থির হয়ে উঠবেন। কথাটা গোপালকে নিয়ে। বলো কি কথা? দেখো, সেই কথা শুনে যদি বুকের মারাত্মক ব্যথা সেরে যায়, এর চেয়ে ভালো আর কিছু হয় না। কেন মন্ত্রী মশাই,
আমার ঔষধে আপনার বুকের ব্যথা নিরাময় হয়নি? এই ব্যথা ওষুধে যাবার নয় রাজবৈদ্য, এই টনটনে ব্যথার নিরাময় হবে শুধু একজনের প্রস্থানে। তাহলে তো ভীষণ চিন্তার কথা। সেই একজন তো মহারাজের খুব প্রিয়, সে তো যাবার নয়। তাহলে আরে তার খবরই তো এনেছি মন্ত্রী মশাই, আপনার এই মারাত্মক বুকের ব্যথার চিরবিদায় হবে। মানে বলো বলো, শিগগির বলো। গোপাল একেবারে গেছে মন্ত্রী মশাই, একেবারে নিজের কানে শুনে এলাম। আরে বাবা, পণ্ডিত মশাই ভালো কথা একটু না থেমে বলতে পারেন না? অনিত বলো, তুমি নিজের কানে কি শুনে এত উত্তেজিত হয়ে আমাকে বলতেলে? মহারাজ গোপালকে রাজসভা থেকে তাড়িয়ে দিয়েছে, আমি নিজের কানে শুনে এলাম। তাই? এই কি হলো, কি কেমন করে হলো সব বিস্তারিত জানাও। থেমে থেকো না পণ্ডিত, থেমে থেকো না। রাজপ্রাসাদের বারান্দা দিয়ে যাচ্ছি, হঠাৎ কানে এলো গোপালের গলা। গোপাল মহারাজকে খুব উঁচু গলায় বলছে, আপনার এই কথা খুব ভুল, মানা যায় না। আমি দাঁড়িয়ে পড়লাম, গোপালের এত সাহস, মহারাজের মুখের উপর এভাবে কথা বলে। আমি ভেজানোর দরজার মধ্যে দিয়ে ঘরের ভেতরে দেখলাম। মহারাজ, আপনি রাজা, আপনি এই কথা কি করে বলতে পারেন? এটা অন্যায় মহারাজ। তোমার তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার মুখের উপর কথা বলো? তোমার স্পর্ধা দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আমি দিন দরিদ্র একজন মানুষ, কিন্তু আমার মেরুদণ্ডটা সোজা মহারাজ। গোপাল, শোনো শোনো, তুমি আমার খুব প্রিয় বলে তুমি আমাকে এইভাবে কথা বলতে পারো না। তোমার এই অপরাধের জন্য তোমাকে আমি কঠিন শাস্তি দিতে পারতাম, কারাগারে নিক্ষেপ করতে পারতাম, কিন্তু সেটা করছি না। শুধু শুধু তোমাকে আমি আমার রাজসভা থেকে বরখাস্ত করলাম। কাল থেকে এই রাজসভায় তোমার মুখ যেন আমায় আর দেখতে না হয়। আরে বাবা, এই খবরটা তো এক্ষুনি মন্ত্রী মশাইকে দিতে হয়। ওই কথা শুনে নিজেকে স্থির রাখতে পারিনি। কি মন্ত্রী মশাই, গেল আপনার বুকের ব্যথা? রাজবৈদ্য, একটা চিমটি কার্টুন তো দেখি। কেন? আরে আমি জেগে আছি না ঘুমিয়ে স্বপ্ন দেখছি সেটা জানতে হবে তো, তাই বলছি। এত ভালো খবর তো আসে না। না না মন্ত্রী মশাই, আপনি স্বপ্ন দেখছেন না, সুন্দর বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আছেন। কি নিয়ে লাগলো সেটা তো জানা গেল না। না, সে তো জানা যায়নি, কাল রাজসভায় জেনে নেবেন মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই এত সুসংবাদ পেলেন, এবার তো গিন্নিমার হাতের রান্না খাওয়াতে হবে। ভোজ কবে খাওয়াবেন? আসছে রবিবার মধ্যাহ্ন ভোজনের আমন্ত্রণ রইল। কেমন, ঠিক আছে? ঠিক ঠিক আছে, আছে। ঠিক আছে। কি গো, রাজসভা থেকে এসে সেই যে ঘুম মেরে বসে রইলে, আর তো উঠলে না গো। ওঠো না, হাত মুখ ধোও। শোনো গিন্নি, কয়েকদিন আমরা দূরে কোনো নির্জন গ্রামে চলে যাব। জামা কাপড় গুছিয়ে নাও, ওই পূব গাঁয়ে যাব। ওখানে আমাকে কেউ দেখেনি, আমার নাম শুনেছে। ওখানে আমরা এখন থেকে থাকবো। এখানে থাকবো না? না, সে কি? মহারাজ আমাকে বরখাস্ত করেছেন। ও মা গো, কি হবে গো? কি খাবো গো? কয়েকদিন নয় প্রকৃতির হাওয়া খেয়ে কাটাবো। নাকি কান্না থামাও তো। কাজ চলে গেলে খাবো কি? কেন, আমাদের পৈতৃক পেশায় চলে যাব। কাজ জানি, না খাইয়ে রাখবো না। হ্যাঁ, কি হয়েছে জানতে পারি? নিশ্চয়ই পারো, তবে এখন নয়, পরে। এখন শুধু বোঁচকা বুচকি নিয়ে দুগ্গা বলে সকাল হতেই বেরিয়ে পড়বো। কোথায় যাবো? এই কৃষ্ণনগর থেকে দূরে, যেখানে আমাকে কেউ চেনে না, ওখানে কিছুদিন থাকবো। কিছুদিন মানে? তারপর কোথায় যাবো? তার পরের কথা পরে ভাবা যাবে গিন্নি। নাও 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 গিন্নি, তাড়াতাড়ি বোঁচকা বুচকি গোছাও, তারপর একটু গড়িয়ে নাও। সকাল সকাল বেরোবো, বুঝলে? তোমার মনটা কি এখন একটু ভালো হয়েছে? আর মন, মনেরও সহ্যের একটা সীমা আছে। ভাঁড়েরও দুঃখ হয় গিন্নি, ভাঁড়েরও মন খারাপ হয়। কি ভালো লাগছে। এবার নাটক করে গোপালের অনুপস্থিতির কারণটা জানতে হবে। মহারাজ, সভা শুরু হয়ে গেল, গোপাল এখনো এলো না। ও আর আসবে না, ওকে আমি বরখাস্ত করেছি। সে কি মহারাজ, কেন? আপনার এত কাছের মানুষ, আপনি এত ভালোবাসতেন। আরে রাজসভার কাজটা শুরু করো। আমাদের কি যেন বিষয় নিয়ে কথা হচ্ছিল কাল? ওই মাঠের ধারে অবাঞ্ছিত আস্তানা নিয়ে মহারাজ। ওই অবাঞ্ছিত আস্তানাগুলো আমাদের পরিষ্কার করতে হবে। এ সম্পর্কে আমি পরে সিদ্ধান্ত নেব। এ নিয়ে এই মুহূর্তে কোনো আলোচনাই হবে না। সব
বেশ ভালো একটা সময় ছিল, পথের কাঁটার গোপালটাও নেই। এই সময় যদি পরিষ্কার করার বরাতটা পেয়ে যেতাম, তাহলে বছরের শেষে কিছু উপরি হাতে আসতো। আচ্ছা, যদি আর কিছু আলোচনা না থাকে তবে আজকের মতো সভা মুলতুবি। আমি এখন বিশ্রাম নেব। হ্যাঁ, মহারাজের হলো কি? ব্যাপারটা সুবিধের দেখছি না। তবে কি মহারাজ গোপালের জন্য চিন্তা করছে? আমার আজ মন ভালো নেই, আর মন ভালো না থাকলে কোনো কাজেই যে মন লাগে না। কিছুদিন আমি আর রাজসভায় আসবো না, আর খুব প্রয়োজন না হলে আমাকে আর ডাকবেও না। তাহলে আপনার অবর্তমানে আমি রাজসভার কাজ করি, মানে আমি তো আপনার মন্ত্রী, আর মন্ত্রী মানে মহারাজের ডান হাত। তুমি থামো তো। আমার অবর্তমান মানে আবার কি? আমি প্রাসাদে থাকবো, খুব প্রয়োজনেই আমাকে একমাত্র ডাকবে, বুঝেছো? বুঝেছি মহারাজ। মহারাজের মন আর মর্জি বোঝা ভার। ব্যাপারটা কি বলুন তো মন্ত্রী মশাই? মহারাজের ভাবগতিক ঠিক সুবিধের লাগছে না, মনে হয় কোনো কারণে খুব বিচলিত। বিচলিত হওয়ার কারণ কি গোপাল? ঘুরে ফিরে সেই গোপাল চলে গিয়েও ছায়া রেখে যায়, কিছুতেই যায় না। মন্ত্রীমশাই বলি কি, একদম চিন্তা করবেন না। প্রথম মহারাজের একটু ওই রকম দুঃখ দুঃখ ভাব থাকবে, তারপর ঠিক হয়ে যাবে। এটা আমার গণনা বলছে। তোমার গণনা আর কি কি বলছে রাজজ্যোতিষী? আমার ব্যাপারে তুমি কিছু আগাম জানাতে পারো? আপনার এখন খুব ভালো সময়, যেখানে হাত দেবেন সেখানেই সোনা ফলবে। কিন্তু সোনা তো ফললো না, মহারাজ তো ধমক দিলেন। আরে আমি তো এই মাত্র গণনা করলাম, ঠিক এই মুহূর্ত থেকে আপনার শুভক্ষণ শুরু হবে। কাল থেকে দেখবেন আপনার ভাগ্য আপনাকে কোথায় নিয়ে যায়, দেখবেন। বলছো? বুকটা খুব হালকা লাগছে। তাহলে কাল থেকে আমার ভাগ্যের তবলা ঠিকঠাক বাজবে বলছো? একদম তালে বাজবে। তেরে কেটে কেটে তা খাস্তা খাস্তা দ্রিমি 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 দ্রিম, আসছেই শুভ দিন। শান্তি। মহারাজ, বলো বলো মহারানী। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? তা এত সংশয় নিয়ে প্রশ্ন করছো কেন? যা জিজ্ঞেস করবে নির্ভয় জিজ্ঞেস করো। গোপালকে কি আপনি আপনার সভা থেকে বহিষ্কার করেছেন? হ্যাঁ, করেছি। কিন্তু কেন মহারাজ? গোপালের অপরাধ? গোপাল আমার সাথে তর্ক করেছে। ঘটনাটা কি আমাকে বলা যাবে মহারাজ? মহারানী, সেদিন রাজসভায় মন্ত্রী একটা প্রস্তাব এনেছে, গোপাল সেদিন ছিল না। মহারাজ, আমাদের রাজ্যের মধ্যে মাঠের ধারে যে অবাঞ্ছিত আস্তানাগুলো বংশ পরম্পরায় রয়েছে, সেগুলোকে ভেঙে ওখানে বেশ সাজানো গোছানো বাজার করলে ভালো হয়। তাতে আমাদের রাজস্ব বাড়বে, রাজকোষে অর্থ আসবে। খুব ভালো প্রস্তাব মহারাজ। তাতে আমাদের রাজ্যের সৌন্দর্য বাড়বে। মন্ত্রী মশাইয়ের প্রস্তাবকে আমি পূর্ণ সমর্থন দিলাম। বিজ্ঞানী, তুমি চুপ কেন? তোমার কি প্রস্তাবটা ভালো লাগেনি? না মহারাজ, প্রস্তাবটা ভালো, তাতে সন্দেহ নেই, কিন্তু একটা কথা আছে মহারাজ। এর মধ্যে তুমি আবার গোপালের মতো কিন্তু খুঁজে পেলে? না 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 না, তুমি বলো বিজ্ঞানী। আর তোমার যেন কোথাও খটকা লাগছে বলে মনে হচ্ছে। মানে যারা ওখানে এতদিন ধরে আছে তারা যাবে কোথায়? মানে তাদের তো পুনর্বাসন দিতে হবে মহারাজ। কেন? ওরা তো নিয়ম বহির্ভূতভাবে আছে। যারা বেআইনিভাবে ঘর করে থাকবে তাদের পুনর্বাসন দেবার কোনো মানে নেই। মন্ত্রীর কথাটা আমার মনে ধরলো, আর আমি মনে মনে ঠিক করে নিলাম যে অস্থায়ী ঘরগুলো ভাঙব। রাতে যখন আমি বিশ্রাম করছি, ঠিক তখন গোপাল এলো। মহারাজ। এ কি গোপাল, কি ব্যাপার? তুমি এত রাতে এলে? কোনো বিপদ ঘটেছে নাকি? তা তো একটু ঘটেছে, আর ঘটেছে বলেই তো রাতে আপনার সঙ্গে দেখা করতে এলাম। বলো বলো বলো, কি প্রয়োজন? মহারাজ, শুনলাম নাকি মন্ত্রী মশাই ওই মাঠের ধারে যেখানে কিছু গরিব মানুষ বহু বছর ধরে আছে,
ওদের ওখান থেকে সরিয়ে দিতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছ। ওইখানে আমরা বাজার করব ঠিক করেছি। নামি দামি বণিকরা তাদের পসরা সাজিয়ে বসবে। কি ভালো প্রস্তাব না, কি বলো? তা ভালো, কিন্তু ওখানকার আদিবাসিন্দারা থাকবে কোথায় মহারাজ? তা ওরা যখন এখানে ঘর বেঁধেছিল তখন কি আমাকে জিজ্ঞেস করেছিল? ওরা তো আমার আপনার জন্মের আগে থেকে ওখানে বংশ পরম্পরায় আছে মহারাজ। ঠিক আছে ঠিক আছে, একটা কথা বলো দেখি, তুমি তো আজকে সভায় আসুন, তা খবরটা পেলে কি করে? সকালবেলা আমি আমার ঘরের চালে উঠে খড় দিয়ে চাল ছাইছি, ঠিক তখন পুঁটির বাবা আসে, হাপুস নয়নে কাঁদছে। বলি নিচে একটু খেয়াল রেখো, দরজা খোলা কিন্তু। কি বা আছে গিন্নি নেবার মতো? বলি রান্না করে রেখেছি, মাছ ভাজা আছে, আর বাইরে মেনিটাও আছে। আর কিছু বললাম না কিন্তু, বাকিটা বুঝে নিও। আমি চললাম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি নিশ্চিন্তে যাও। আহা মনরা কাটে না, বুকের যাতনা বুঝে না। আহা মনরা কাটে না, বুকের যাতনা বুঝে না। আহা মন। গোপাল দাদা, সর্বনাশ হয়ে গেল, আমার সব চলে গেল, মাথা গোজার স্থানটুকু আর থাকবে না। আরে না কেঁদে আমাকে একটু বুঝিয়ে বলো দেখি। মন্ত্রীমশাই নজর পড়েছে আমাদের 7 ঘরের ওপর। আমরা 7 পুরুষ ধরে আছি, মহারাজকে কর দিই, তবু কেন আমাদের ওখান থেকে হাঁটিয়ে দেবে? আরে আরে, তুই অর্ধেক বলে আবার কেঁদে ওঠে। আহা পুরো কথাটা বলো না, না হলে আমি বুঝবো কি করে? গোপাল দাদা, আজ বটা ঘটা এসেছিল রাজমিস্ত্রি নিয়ে। সর্দার রাজমিস্ত্রি এসে মাপজোপ করতে লাগলো। বটা ঘটা বলে আমাদের ঘর মাসখানেকের মধ্যে ভাঙা হবে। আমরা কোথায় যাবো গোপাল দাদা, বলো আমরা কোথায় যাবো বলো গোপাল দাদা? আরে আরে কেঁদো না, আমাকে মহারাজের সাথে কথা বলতে দাও। সন্ধেবেলায় যখন কেউ থাকবে না, আমি মহারাজের সাথে কথা বলবো। আমি ভালো করে বিষয়টা বুঝে নিই আগে। কেঁদো না। আরে আমি থাকতে তোমাদের কোনো বিপদ হতে দেব না। ওরা কি করবে মহারাজ? ওদের আমি কথা দিয়েছি। কথা দেবার মালিক কি তুমি? না মহারাজ, কথা দেবার মালিক আপনি। আমি শুধু আমার কথাটা আপনার কাছে নিবেদন করলাম। ওদের মাথার উপর ছাদটা বানিয়ে দিন মহারাজ। যারা অবাঞ্ছিত তাদের দায়িত্ব আমার নয়, ওদের মাথা গোজার দায়িত্ব ওদেরকেই নিতে হবে। মহারাজ আপনি রাজা। গোপাল, তোমার মুখ যেন আমায় আর না দেখতে হয়। ঠিক আছে মহারাজ, কাল থেকে আপনার রাজসভায় আসবো না, আপনাকে আমার মুখও দেখাবো না। কিন্তু আমার বিশ্বাস আপনি পরে এই ব্যাপারটা নিয়ে মনে কষ্ট পাবেন মহারাজ। চললাম। আমি সত্যিই খুব ধর্ম সংকটে পড়েছি গোপালকে ওইভাবে বরখাস্ত করে। গোপালের কথাটাও তো আবার ফেলে দেবার নয়। আবার মন্ত্রী যে কথাটা বলেছে সেটাও যে খারাপ বলেছে সেটা বলবো না। কৃষ্ণনগরের সৌন্দর্যের জন্য ওখানটা তো সুসজ্জিত বাজার করাটাও খুব জরুরি। আপনার মন কি বলছে মহারাজ? গোপালকে পুনরায় সভায় আনতে, এবং আমি চাই একটা সুন্দর পরিসমাপ্তি। তাহলে লোক পাঠিয়ে গোপালকে বলুন কাল থেকে এই রাজসভায় আসতে। পেয়াদা পাঠিয়েছিলাম, তারা এসে খবর দিয়েছে যে ঘরে তালা দেওয়া, গোপালকে নাকি কোথাও পাওয়া যাচ্ছে না। যে ধরা দিতে চায় না তাকে ধরবো কি করে বলো তো? তবে আমার বিশ্বাস গোপাল এমন কোনো এক জায়গায় গেছে যেখানে গোপালকে কেউ চেনে না। সম্পূর্ণ অজানা অচেনা জায়গায় গোপাল নিজেকে আত্মগোপন করে রেখেছে। মহারাজ, একটা উপায় আছে। গোপালকে বুদ্ধি দিয়ে ফিরিয়ে আনতে হবে। এমন কিছু করতে হবে যার সমাধান গোপাল ছাড়া আর কেউ করতে পারবে না। আচ্ছা, এমন কোনো উপায় কি আছে মহারানী, যাতে করে গোপালকে আবার ফিরে পেতে পারি? আছে মহারাজ, আছে। বাহ বাহ রানী, বাহ, দারুণ দারুণ। আমি কাল সকালে ঢেঁড়া পিটিয়ে রাজ্যের প্রতিটি কোণে এই কথা জানাবো। শোনো শোনো শোনো, মহারাজের বড় দিঘির বিবাহ আগামী পূর্ণিমায় অনুষ্ঠিত হবে। সকল গ্রামবাসীকে অনুরোধ জানানো যাচ্ছে যে তারা যেন তাদের বাড়ির কুয়োকে মাথায় করে রাজার দিঘির বিবাহে উপস্থিত হয়। অন্যথায় 5টি করে মোহর মহারাজের কোষাগারে জমা দিতে হবে। শোনো শোনো শোনো। কি রে বাবা, এ আবার কেমন তোর কথা? মহারাজের কি মাথাটা খারাপ হয়েছে নাকি? আমার তো ওই 3 কোটি বয়স হলো। এই রকম অদ্ভুত বিয়ে তো আমি ওই কোশমিন কালেও শুনিনি। দেখা তো দূরস্ত, দেখি আবার বিয়ে। এই শুধু দিঘির বিয়েই শুনলে? কুয়ো ঘাড়ে করে নিয়ে যেতে হবে সেটা শুনলে না? হায় হায় গো, কি
শুনেছি মহারাজের সবাইকে আর গোপাল বলে খুব চালাক লোক আছে, তো সে থাকতেও মহারাজের এই অবস্থা। কি জানি, শুনেছি তো চালাক, আসলে সে হয়তো একটা হদ্দ বোকা। পোড়াটাকে মুখ ঝমটা দিয়ে আসবো, হ্যাঁ? তোমাকে বলে কিনা হদ্দ বোকা। দেখাচ্ছি মজা। না গিন্নি, একদম না, তাহলে সব গলে হরিবোল হয়ে যাবে। শুনতে দাও, আসলে সবটাই আমাকে খোঁজার জন্য, বুঝেছো? মানে পরে বলবো, এখন শুনে যাও, মুখে কিছু প্রকাশ করো না। তবে শুনে রাখো, এই বুদ্ধিটা মহারাজের মাথা থেকে আসেনি। তাহলে বুদ্ধিটা মহারাজের মাথায় দিল কে? পুরো আমাদের গ্রাম প্রধানকে জানাতে হবে। এ কি অদ্ভুত বিপদ এলো বলো তো? কুয়ো কাঁধে করে কি করে নিয়ে যাব? কলিকাল, কলিকাল, ঘোর কলিকাল, কারো নিস্তার নেই, কারো নিস্তার নেই। আমাকে আপনাদের গ্রাম প্রধানের কাছে নিয়ে যেতে পারবেন? তাহলে আপনাদের বাঁচার রাস্তাটা আমি বলতে পারবো। আপনি কে মশাই? হ্যাঁ, আপনি কে? কোত্থেকে আসছেন? আমি আসছি অজানা দেশ থেকে। কোথা থেকে? আমরা আসছি সেই অজানি দেশ থেকে। আমার নাম না জানি কি, আর ইনি হলেন আমার তিনি, নাম হ্যাঁ জানি। আমার কাছে আছে আপনাদের বাঁচার রাস্তা। বাবা, ও জানি দেশ থেকে না জানি আর হ্যাঁ জানি, এরকম বিচিত্র নাম এই প্রথম শুনলাম বাবা। অনেক কিছুই তো প্রথম শুনলাম। মাথায় করে কুয়ো নিয়ে যাওয়ার কথা আগে শুনেছিলেন? সত্যি শুনিনি, কি বলো খুড়ো? আহা, বললাম তো, আমার এত বয়সে ওই দিঘির বিয়ের কথাও শুনিনি, আর কুয়ো কাঁধে নেমন্তন্ন খাবার কথাও শুনিনি। আবার আপনি দিলেন আর এক ঝটকা, না জানি দেশ আর না জানি আপনার নাম, আর আপনার পরিবারের নাম হ্যাঁ জানি। ঘোর কলিকাল, ঘোর কলিকাল। হ্যাঁ, আমাদের দেশের মানুষদের নামগুলো এইরকম, না জানি, হ্যাঁ জানি, সব জানি, কিছু জানি। ছাড়ুন সব কথা, এখন আমাকে আপনাদের গ্রাম প্রধানের কাছে নিয়ে চলুন, যদি বাঁচতে চান। হ্যাঁ চলুন। মহারাজের ঢেঁড়া শুনে মাথাটা কেমন ঘুরতে শুরু করেছে। কুয়ো কাঁধে করে দিঘির বিয়ে খেতে যাবার মতো অসম্ভব কথা মহারাজের মাথায় এলো কি করে? আপনার সাথে এই ব্যাপারে কথা আছে গ্রাম প্রধান। আপনি কে? আপনাকে তো এই গ্রামে আগে দেখিনি। আমি অনেক দূর থেকে আসছি, সেই ৩-৯ মাঠ পেরিয়ে ৩-১০ রাজ্যের অজানি দেশ থেকে। আমার নাম না জানি কি, আর ইনি হলেন আমার পরিবার, নাম হ্যাঁ জানি। আমি এসেছি আপনাদের এই ভয়ঙ্কর সমস্যা থেকে উদ্ধার করতে। মানে মহারাজের দিঘির বিয়ে? হ্যাঁ গ্রাম প্রধান, আপনি যাবেন মহারাজের কাছে গ্রামের কিছু মানুষকে নিয়ে, বলবেন মহারাজ, মহারাজ, আমরা আসছি পূব গাঁ থেকে, আপনার নিমন্ত্রণ আমরা স্বীকার করলাম মহারাজ। কিন্তু শর্ত জানো তো? জানি মহারাজ, জানি। আমাদেরও একটা শর্ত আছে মহারাজ। আচ্ছা বেয়াদব তো তোমরা, মহারাজকে শর্ত দাও। মন্ত্রী, ও তুমি বুঝবে না। নাও নাও নাও, শিগগির তোমাদের শর্ত বলো। শিগগির বলো, আমি তোমাদের শর্ত শুনতে চাই। মহারাজ, আমাদের শর্ত হলো, আমাদের কুয়োগুলো খুব ধরেছে যে যার বিয়ে সেই আপনার দিঘি যেন তাদের এসে নিমন্ত্রণটা করে যায়। ওই ঠেরাওয়ালার নিমন্ত্রণ সে নেবে না, দিঘিকে আসতে হবে আমাদের পূব গাঁয়ে। এই শর্তটা কে শিখিয়েছে? গ্রাম প্রধান? এটা তো তোমার বুদ্ধি নয় বাবা, কে শিখিয়েছে? কে আর শেখাবে? আমার শত্রু ছাড়া ভালো লাগে না। রাজজ্যোতিষীর গণনা কিছুতেই মেলে না। মহারাজ, সে বড় অদ্ভুত মানুষ, অজানি দেশ থেকে এসেছেন, নাম না জানি কি, ওনার পরিবারের নাম হ্যাঁ জানি। গোপাল, গোপাল, আমার গোপাল। অবশেষে ধরা দিলে তুমি। ও প্রধান, তোমাদের কাছে যে মানুষটা গেছে না, ওই না জানি না কি নাম বললে না, ও আসলে আমার সবার সবচেয়ে বুদ্ধিমান মানুষ, গোপাল, গোপাল ভাঁড়। প্রধান, প্রধান তুমি লোক পাঠাও, গোপালকে সসম্মানে নিয়ে আসো। আর তোমাদের পূব গায়ের প্রতিটি লোকের কাল এই প্রাসাদে নিমন্ত্রণ। মন্ত্রী, আয়োজনের দায়িত্ব কিন্তু তোমার। দেখো নিমন্ত্রিতরা যেন অসম্মানিত না হয়। কাটা ঘায়ে নুনের ছিটে, আয়োজনের ত্রুটি হবে না মহারাজ।
এসো এসো গোপাল এসো, তোমাকে হারানোর ব্যথা যে কি সেটা আমি হাড়ে হাড়ে বুঝেছি। প্রণাম নয় বুকে এসো গোপাল, বুকে। আর রানী, তোমার বুদ্ধিতে কিন্তু আমি গোপালকে আবার ফিরে পেলাম। গোপাল আবার আবার প্রমাণ হলো জল ছাড়া মাছ আর গোপাল ছাড়া মহারাজ হয় না, হতেও পারে না। রানীমা, এবার যে আপনি সবাইকে ছাপিয়ে গেছেন, আপনাকে প্রণাম। রানীমার বুদ্ধিতেই আমার সিদ্ধি লাভ। আমি ঘোষণা করলাম আমাদের নতুন বাজারও হবে, আর তার সাথে ওদের মাথার উপর পাকা ছাদও হবে। বুদ্ধি বটে গোপালের, হ্যাঁ, সব কিছু ঠিক আদায় করেই ছাড়লো। আজ কি মহারাজ খুব চিন্তায় আছেন? রানী, আসলে দেখো, আমি তো সারা জীবন সৎ পথে রাজত্ব করে গেছি, কিন্তু আমার রাজ্যের প্রজারা কি সৎ? তারা কি সৎ পথে জীবনযাপন করছে তা জানার কোনো উপায় নেই আমার। রাজা হয়ে রাজ্যের সব কথা জেনে রাখা ভালো, কিন্তু প্রজাদের সততা অসততার খবর রাখা যে অসাধ্য কাজ মহারাজ। জানি, কিন্তু তা না জানা পর্যন্ত যে আমার মনটা যে শান্তি পাবে না। আমার মনে হয় এই ব্যাপারে আপনাকে সাহায্য করতে পারে একমাত্র গোপাল। তা ঠিক বলেছ বটে। ঠিক আছে, গোপালকে তাহলে বলে দেখি। এই দেখো দিদা, দাদু একটা মোহর ফেলে গেছে। কি যে ভুলো মন, কি বলবো। ভুলে যাওয়ার লোক তোদের দাদু নয়, মনে হয় তোদের জন্যই রেখে গেছে রে। তোরা খেলনা কিনবি বলেছিলি তাই। না দিদা, দাদুকে না বলে নেব না। এই মোহর তো দাদুর, দাদু দিয়ে দিলে তবে নেব। তা ঠিক বলেছিস, তাহলে তোদের দাদু আগে আসুক, দেখি কি বলে। হ্যাঁ, সেটাই ভালো। মহারাজ, সত্যি যদি কে সৎ আর কে অসৎ জানতে চান, তবে একটা কাজ করতে হবে। কি কাজ গোপাল? এক কাজ করা যেতে পারে, প্রত্যেক প্রজার বাড়িতে একটা করে মোহর রাতের অন্ধকারে আটকে দিয়ে আসতে হবে। তার সঙ্গে লেখা থাকবে মোহরের মালিক মহারাজ। দেখা যাক কত মোহর ফেরত আসে আর কত মোহর চুরি যায়। যদি চুরিও যায়, তার সংখ্যা হবে খুব কম, মহারাজের লোকসান খুব বেশি হবে না। বাহ বাহ বাহ, চমৎকার প্রস্তাব। তা কত মোহর লাগবে বলে মনে হয় তোমার? 1,00,000 মোহর মহারাজ। একের পর কটা শূন্য থাকলে 1,00,000 হয়? এটা কি এমন কঠিন কাজ? এইসব কঠিন অঙ্ক আমি ঘুমিয়ে ঘুমিয়ে করি। এখন তোমার ঘুমিয়ে পড়াই ভালো। ঘুম থেকে উঠে বরং উত্তরটা দিও, কেমন? না মহারাজ, ওই 1,00,000 মোহর তো আমাকেই লাগাতে হবে নাকি? এখন ঘুমলে চলবে? দেখেছো কাণ্ডটা? একটা মোহর মাটিতে ফেলে রেখে উনি গেছেন মহারাজকে জ্ঞান দিতে, আর আমি চাইলেই কত রকমের বাহানা বলে কিনা আমি কি মোহরের গাছ যে ধারা দিলেই তোমার হাতে এসে পড়বে। আরে আমার হাতে পড়লে তবুও থাকতো, এখন এই বটা ঘটা লুটে পুটে খাচ্ছে, সেদিকে খেয়াল আছে। এই মোহর ফেরত তো দেবই না, উল্টে এমন একটা নাকছাবি বানাবো না, ঘাটের অন্য বউয়েরা হিংসায় জ্বলে পুড়ে মরবে। দেখি ভগবানের কত সাধ্য এই মোহর উদ্ধার করে। হ্যাঁ, তা গোপাল, তুমি বলো কটা মোহর লাগবে? এই ধরুন 25,000-এর মতো। মাত্র 25,000? গোপাল কিছুই জানে না মহারাজ, আমার হিসেবে 1,00,000-এর চাইতেও বেশি হবে। হ্যাঁ, তোমাকে তো ঘুমোতে বলেছিলাম ভগবান, এখনো কথা বলছো? তা গোপাল, তুমি রাজকোষ থেকে 25,000 মোহর নিয়ে নাও। আগে এই কাজটা আপনি ভগবানকে দিয়ে দিতে পারেন মহারাজ, আমি অত ভালো অঙ্ক জানি না। এই কাজের দায়িত্ব আমি ভগবানের ওপরই ন্যস্ত করলাম। আপনি কি দয়ালু মহারাজ, কিভাবে আমাকে ব্যস্ত করলেন, মানে মনের মতন একটা কাজ পাওয়া গেছে। তবে কবে থেকে কাজ শুরু হবে ভগবান? যেদিন মোহর হাতে পাবো সেদিন থেকেই নামবো। না 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 না, এত তাড়াতাড়ি শুরু করবেন না মহারাজ, একটু সবুর করুন। সবাই গোপাল সবচাইতে দেরি করে আসে, এদিকে শুভ কাজে দেরি করানো ওর চালাকি হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, বাহ, বুদ্ধিটা তো আমিই দিলাম। তুমি তো স্বর্গে যাওয়ার সিঁড়ি বানাচ্ছিলে, তার চাইতে কম সময়ে তো কাজটা হয়ে যাবে। গোপাল যা বলেছে তা কি বলেছে?
জানো দাদু, আজ তুমি একটা মোহর ভুল করে রেখে গেছিলে। না না, আমি ভুল করে রেখে যাইনি, তোদের জন্যই রেখে গেছিলাম, কিন্তু বলতে ভুলে গেছিলাম। আমি সেই কথাটাই ওকে বলেছিলাম, হ্যাঁ, কিন্তু পুটি কিছুতেই নিল না। বললো দাদু তো আমাদের হাতে দেয়নি, তাহলে কি করে বুঝবো যে মোহর আমাদেরই? তোরা ঠিক কাজই করেছিস রে, সব সময় তাই করবি, তাহলেই সারা জীবন সৎ থাকতে পারবি। তুমি তো আমাদের সেই শিক্ষাই দিয়েছো দাদু। তোরা সব সময় তা মেনে চলার চেষ্টা করবি, বুঝলি? একটা মোহর পাচ্ছি না, তুমি কোথাও রেখেছো? তুমি মোহরের খবর কোনোদিনও জানিয়েছো আমাকে যে এখন আমার কাছে খোঁজ নিচ্ছ? বাবা, আচ্ছা আমি তোমাকে জিজ্ঞাসা করব না তো কাকে করব? কেন? তোমার বটা আর ঘটাকে? আরে দাঁড়াও দাঁড়াও, আজ যা কাজ পেয়েছি না তা যদি সফল হয় তোমায় একটা কেন একবারে 100টা মণিহার গড়িয়ে দেবো। হ্যাঁ উমা, তাই নাকি? কি ভালো গো তুমি। বড়দের মেয়ের বিয়ে, ওকে একটা সোনার মল বানিয়ে দেব। আর এই নাও তোমার মোহর। এত ভুলো মন তোমার। আমি তো জানতাম তুমি রেখেছো, আমার সঙ্গে মজা করছিলে। এত রাতে আপনাকে বিরক্ত করতে খুব খারাপ লাগছে মহারাজ। এত রাতে যখন এসেছো তখন নিশ্চয়ই খুব জরুরি কথা। না না না, বল বল। আগে এই কাজে একটা বিপদ আছে মহারাজ, ওই ওই চুরি বাটপাড়ির। হ্যাঁ, সেটা আমিও ভেবেছি। তা এখন উপায়? আমি তো হুকুম দিয়েই দিয়েছি। হ্যাঁ, কাজ তো হবেই, তবে মোহরগুলি লোহার বানানো হোক। লোহার মোহরের উপর যদি সোনার রং করে দেওয়া যায় তাহলে লোকসান কম হবে। যারা ফেরত দিল তাদের সৎ বলে আপনি চিনতে পারবেন, আর যারা দিল না তাতে আমাদের বোঝা হয়ে যাবে যে কত লোক অসৎ। এর জন্যই তো তোমার বুদ্ধি ছাড়া আমি কারোর ওপর ভরসা রাখতে পারি না। সে আপনার অতি বিনয় মহারাজ, ভগবানের বুদ্ধি আমার চাইতে অনেক বেশি মহারাজ। কিন্তু ভগবানের ওপর নজর রাখবে, ঠিক আছে? যথা আজ্ঞা মহারাজ। নকল মোহর তৈরি হয়ে গেলেই আমাকে রাজসভার বাইরে ডেকে নেবেন। ঠিক আছে ঠিক আছে। এখন থেকে তোদের আর চুরি করে খেতে হবে না, পায়ের উপরে পা তুলে রাজার হালে থাকবি। হ্যাঁ, তার মানে কিছু আমদানির সুযোগ আছে তাহলে? সুযোগ কি রে, ধর সোনার মোহর ঘরে চলে এসেছে। হ্যাঁ, কোথায় কোথায় দেখি? আরে এখনো আসেনি, আসবে। তোরা আমার কাজ করে দিলে এক বস্তা তোদের। হ্যাঁ, আগে আমি নেব। সামনে মাসে বড়দের মেয়ের বিয়ে, মণিহার দিয়ে না একেবারে সবাইকে তাক লাগিয়ে দেব। আর দেখো, আমি ওকে আমার জন্য একটা সাতমলি হার বানাবো না। ওগো বলো না। মন্ত্রী মশাই, আগে 3 ভাগ হবে, তারপর আপনার ভাগ থেকে যত ইচ্ছে সোনার গয়না বানান না। কে বারণ করেছে? আরে গিন্নিমা তো সেই কথাটাই বলেছে, তোরা বুঝতে পারিসনি। এবার কাজের কথায় আয়। হ্যাঁ হ্যাঁ, আগে কি করতে হবে তা একটু গুছিয়ে বলুন তো। কাজ কিছুই না, ওই মহারাজ রাজ্যের সব প্রজার বাড়িতে একটা করে সোনার মোহর ওই দেওয়ালে লাগিয়ে দিতে বলেছেন। তার সঙ্গে থাকবে একটা চিরকুট। তোদের কাজ সব বাড়িতে মোহর আর চিরকুট লাগিয়ে দেওয়া। পারবি তো? হ্যাঁ, আপনি একদম চিন্তা করবেন না, সব কাজ হয়ে যাবে। তা মন্ত্রী মশাই, কত বাড়িতে লাগাতে হবে? 25,000 মোহর পাবো, 25,000 বাড়িতে লাগাতে হবে। কিন্তু আমরা লাগাবো 20,000 বাড়িতে, বাকি 5,000 আমাদের। রে, কেমন জাল পেতেছি? হ্যাঁ, কিন্তু এক রাতে কাজ সারতে হবে কিন্তু। হ্যাঁ, সে আমি লোক জোগাড় করে নেব। তোমায় এই 25,000 মোহর আমি দিলাম, বস্তা তোমার বাড়ি পৌঁছে যাবে। আর আজ রাত থেকেই কিন্তু কাজ শুরু হওয়া চাই। তা তোমার লোকজন সব তৈরি তো? আজ যে কাজের দায়িত্ব আমায় দিলেন তার জন্য আমি আপনার কাছে চিরদিন কৃতজ্ঞ থাকবো মহারাজ। কে সৎ আর কে অসৎ প্রমাণ হয়ে যাবে কালকের মধ্যেই। যথার্থই বলেছ ভগবান, আজ থেকে শুরু হবে ভগবান বনাম ভগবানের খেলা।
ভগবান তুমি জয়ী হয়ে এসো, মহারাজ তাই চান। কথা যখন দিয়েছি মহারাজ, তখন চৌর্যবৃত্তি দিয়েই করব। চৌর্যবৃত্তি মানে? মহারাজ ও যা বলতে চেয়েছে সেটা হলো শৌর্যবৃত্তি, ঠিক কি না ভগবান? হ্যাঁ, আমি তো তাই বলতে চেয়েছিলাম। আপনি বোধহয় ভুল শুনেছেন মহারাজ। শোন, আমি সবাইকে সমান ভাগে 20,000 মোহর ভাগ করে দিলাম। তোরা এক একজন এক এক জায়গায় যা, তাহলে কাজটা সহজ হবে। প্রত্যেক বাড়ির বেড়ায় দড়ি ঝুলিয়ে মোহর আর চিরকুট রেখে আসবি, বুঝলি? শোন ঘটা, তুই যাবি পশ্চিম দিকে, আমি যাব পূব দিকে, আর তোরা দুজন যাবি উত্তর আর দক্ষিণে। ব্যাস, কাজ হয়ে যাবে। আমাদের কাজ হয়ে গেছে, এবার মোহর ছাড়ুন। আমি কি করে জানবো? বটার ঘটাকে সব বুঝিয়ে দিয়েছি। মোহর গেরাসনি তো? আমরা কিন্তু ওই গেঁড়াই না। হ্যাঁ, আমাদেরও মান সম্মান আছে। আমরা চুরি করি, হ্যাঁ আমরা চুরি করি, কিন্তু ওই গেঁড়াই না। আর আমাদের পাওনা ওই ওস্তাদের কাছ থেকে ঠিক বুঝে নেব। হ্যাঁ, কিন্তু গেঁড়াবো না। কিরে, সব ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ ওস্তাদ, একেবারে ছবির মতো হয়েছে, একটা বাড়িও বাদ দিইনি। এবার আমাদের পাওনাটা মিটিয়ে দিলে ভালো হয়। আরে আমি পেলে তবে তো দেব। কি মন্ত্রী মশাই, এবার মোহর ছাড়ুন। হ্যাঁ, এত তাড়া দিচ্ছিস কেন? আগে বাড়ি যাই, তারপর তো দেবো। এখনো তো মোহর নিয়ে এলো না। বটা ঘটা ঝেড়ে দেয়নি তো? এই মোহর না পেলে আমার গয়নার কি হবে? বর্দির মেয়েকেই বা কি দেব? যা কামিয়েছি না বউ, তুমি বলো। এবার তো প্রমাণ করে দিলাম যে ভগবান যা বলে তাই করে। এই নাও তোমার 5,000 সোনার মোহর। নিজের চোখেই দেখলে তো, আর কোনো চিন্তা নেই আমাদের। তার আগে আমাদের পাওনাটা যদি মিটিয়ে দেন তো ভালো হয়। আরে বাবা, মোহর কি পালিয়ে যাচ্ছে? সকাল হতে দে, তারপর তো ভাগ বাটোয়ারা। এখন যা 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 যা, কাল রাজসভা থেকে ফিরে আসার পরে ভাগ দেব। যা যা। এই বস্তাটা কোথাও লুকিয়ে রাখো, যেন কেউ খুঁজে না পায়। কি ভালো গো, এমন জায়গায় লুকিয়ে রাখবো আমি ছাড়া কেউ খুঁজেই পাবে না। কি খবর ভগবান? কাজ ঠিকঠাক হয়েছে তো? ঠিক মানে একদম বেঠিক করে দিয়েছি। সব বাড়িতে মোহর পৌঁছে গেছে, সঙ্গে চিরকুট। হ্যাঁ, তোমার বেঠিক কাজের ফল বোধহয় ফলতে চলেছে। ওই দেখুন, কত লোক রাজসভার বাইরে অপেক্ষা করছে। মনে হয় মোহর ফেরত দিতে এসেছে মহারাজ। গোপাল, তুমি আমার হয়ে ওদের কাছ থেকে মোহর নিয়ে গুনতি করো। কত লোক মোহর ফেরত দিল আর কতজন দিল না। মহারাজ, এই কাজটা তো আমাকে দিতে পারতেন। গোপাল অঙ্কের কি বোঝে? তুমি কি 25,000-এ কটা শূন্য থাকে তা বার করতে পারবে? গোপাল পারবে। আগে ভগবান, আমি বস্তাগুলি ওজন করে রেখেছি, কম হলে বুঝবো কিছু হাত সাফাই হয়েছে। মহারাজ, গোপাল কিন্তু আমায় অপমান করলো, বলে কিনা হাত সাফাই হয়েছে। আমি 20,000 মানে এই রে অঙ্ক ঘেঁটে গেল। কত যেন? হ্যাঁ, মনে পড়েছে, 25,000 মোহর 25,000 বাড়িতে দিয়ে এসেছি। হ্যাঁ, এই নগরে বাড়ির সংখ্যা 20,000। আমি একটু বাড়িয়ে বলেছিলাম। যাকে কারা সৎ আর কারা অসৎ তা একটু পরেই বোঝা যাবে মহারাজ।
আমরা মহারাজের মোহর ফিরিয়ে দিতে এসেছি। মহারাজের ইচ্ছে পূর্ণ হলো। তার খুব জানার বাসনা ছিল এই রাজ্যের কারা সৎ আর কারা অসৎ। তোমরা সেই ইচ্ছে পূর্ণ করলে। যে ধনের মালিক মহারাজ তা আমরা নেব কেন? তিনি তো আমাদের কোনো ইচ্ছেই অপূর্ণ রাখেননি। ঠিক কথা। একটা মোহর নিয়ে কি আমাদের সব চাহিদা মিটে যাবে? যা দরকার তা তো ওই মহারাজের কাছ থেকেই পাচ্ছি। ধন্য ধন্য তোমাদের সততা। মহারাজ যে কি খুশি হবেন তা ভাবা যায় না। কি গোপাল, কত মোহর ফেরত এলো? হিসেব করে রাতে জানাবো মহারাজ। মনে হয় পুরোটাই ফিরে এসেছে। আমি জানতাম পুরো 20 পুরো 25ই ফিরে আসবে। নে নে, কত মোহর নিবি নে। শোন, ভগবান এক কথার মানুষ, যা বলেছে তার নড়চড় হবে না। হ্যাঁ, নে নে মানে আমারটা আমি আগে নেব, তারপর বটা ঘটা। এখন পুরোটাই ওদের কাছে থাকবে। গোপাল যে কি ছক কষছে তা তো ঠিক বুঝতে পারছি না। এই 5000 মোহর কম ফিরেছে মহারাজের কাছে, বাকি সবটাই এসেছে। এই এই বটা ঘটা, তোরা সব মোহর বাড়িতে লুকিয়ে রাখবি, বুঝেছিস? যা 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 যা। হ্যাঁ বুঝেছি, সবই যে যুধিষ্ঠিরের মতন মোহর ফেরত দেবে তা তো জানতাম না। যাই নিয়ে যাই। এই ঘটা, বস্তায় হাত লাগা। মহারাজ, এই রাজ্যের মানুষ যে সৎ তা প্রমাণ হয়ে গেল। তার জন্য সবার পুরস্কার পাওয়া উচিত। আমার প্রস্তাব হলো, যার ঘরে যত মোহর আছে তারা যদি তা মহারাজের কাছে নিয়ে আসে তবে তাদের দ্বিগুণ মোহর